আজ আমরা ৮ই জানুয়ারি ২০২৬-এর টেক ওয়ার্ল্ড বাংলাদেশ থেকে কয়েকটা প্রতিবেদন নিয়ে কথা বলবো। তাহলে শুরু করা যাক একেবারে ঘরের খবর দিয়ে। আমার চোখে পড়া প্রথম প্রতিবেদনটা হলো তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগকে নিয়ে। তারা নাকি একটা শ্বেতপত্র বা হোয়াইট পেপার প্রকাশ করেছে। বলা হচ্ছে আগের সরকারের সময়ের আইসিটি প্রজেক্টগুলোতে যেসব অনিয়ম আর অব্যবস্থাপনা ছিল সেগুলো তদন্ত করার পরেই এই পেপারটা বের করা হয়েছে। দেখুন, শ্বেতপত্র বা হোয়াইট পেপার শব্দটা শুনলে খুব ভারী মনে হয়, কিন্তু এর পেছনের আইডিয়াটা বেশ সোজাসাপটা। যখন সরকার কোনো বিষয়ে জনগণকে বিস্তৃত জানাতে চায় এবং নিজেদের অবস্থান পরিষ্কার করতে চায়, তখনই এটা প্রকাশ করা হয়। এটা কিন্তু শুধু একটা রিপোর্ট না, এটা একটা রাজনৈতিক স্টেটমেন্টও। একদম। এর মাধ্যমে সরকার বলছে, দেখুন, অতীতে এই সমস্যা ছিল, আমরা সেগুলো চিহ্নিত করেছি এবং ভবিষ্যতে আমরা স্বচ্ছতা নিশ্চিত করতে চাই। তার মানে কি এটা শুধু আগের সরকারের ভুল ধরিয়ে দেওয়া, নাকি ভবিষ্যতের জন্য কোনো পরিষ্কার রোডম্যাপের ইঙ্গিত আছে এখানে? কারণ শুধু দোষারোপ করলে তো ভবিষ্যতের জন্য একটা রূপরেখাও দেওয়া হয়। এই ক্ষেত্রে এটা হয়তো প্রযুক্তি খাতে বিনিয়োগকারী বা দেশীয় কোম্পানিগুলোর জন্য একটা সিগন্যাল। সরকার বোঝাতে চাইছে যে ভবিষ্যতে আইসিটি প্রজেক্টগুলোতে তদারকি বাড়ানো হবে, নিয়মকানুন আরও করা হবে। এটা একদিকে যেমন ভালো, তেমনি এর ফলে হয়তো কিছু ক্ষেত্রে সিদ্ধান্ত গ্রহণে দেরিও হতে পারে। ওহ আচ্ছা, আমলাতান্ত্রিক জটিলতা বাড়ার একটা আশঙ্কাও থেকে যায়। ঠিক। তার মানে স্বচ্ছতা আনতে গিয়ে গতির সাথে একটা আপোষ করতে হতে পারে। ইন্টারেস্টিং। এই যে সরকারি পর্যায়ে স্বচ্ছতা আর ক্ষমতার নিয়ন্ত্রণের কথা হচ্ছে, ঠিক এর উল্টো দিকে ক্ষমতার আরেকটা বিশাল খেলা চলছে আন্তর্জাতিকভাবে। আর ক্ষমতার কথা বললে তো এখন ইলন মাস্কের নামটা সবার আগে মাথায় আসে। আসবেই তো, প্রযুক্তি জগতে এখন তিনিই সবচেয়ে বড় শোম্যান। সিরিজ ই রাউন্ডে $20 বিলিয়ন তহবিল সংগ্রহ করেছে। অঙ্কটা একবার ভাবা যায়। $20 বিলিয়ন? হ্যাঁ, এটা তো অনেক দেশের জাতীয় বাজেটের চেয়েও বেশি। অবিশ্বাস্য একটা অঙ্ক। তবে এআই এর জগতে এখন এমনই টাকার খেলা চলছে। বড় বড় বিনিয়োগকারীরা মনে করছে এআই হলো পরবর্তী ইন্টারনেট বা স্মার্টফোনের মতো যুগান্তকারী প্রযুক্তি। যে এই দৌড়ে জিতবে সে আগামী কয়েক দশক প্রযুক্তি বিশ্বকে শাসন করবে। তাই তারা কোনো ঝুঁকি না নিয়ে সম্ভাব্য বিজয়ীদের পেছনেই টাকা ঢালছে। আর XAI এর এই তহবিল সংগ্রহ প্রমাণ করে যে ইলন মাস্কের উপর তাদের আস্থা কতটা গভীর। কিন্তু এখানে গল্পের শেষ নয়। আমার কাছে সবচেয়ে অদ্ভুত লাগছে যে এই বিশাল সাফল্যের খবরের পাশেই তাদের চ্যাটবট গ্রোক নিয়ে বিতর্কের কথা উল্লেখ করা হয়েছে। হ্যাঁ, ঠিক তাই। একদিকে এত বড় বিনিয়োগ, অন্যদিকে তাদের মূল প্রোডাক্ট নিয়েই প্রশ্ন উঠছে। ব্যাপারটা কি? আর এখানে ইলন মাস্কের ব্র্যান্ডের ইউনিকনেস। দেখুন, মাস্কের দুনিয়ায় দুটো জিনিস একসাথে চলে: বিশাল ভিশন আর তার চেয়েও বড় বিতর্ক। বিনিয়োগকারীরা তার ভিশনে টাকা ঢালছে কারণ তারা জানে মাস্ক অসম্ভবকে সম্ভব করতে পারে। কিন্তু তার কাজের ধরন, তার লাগাম ছাড়া কথাবার্তা, এগুলোও প্যাকেজের অংশ। গ্রোকের ক্ষেত্রে যেটা হয়েছে, অনেকেই বলছে এর উত্তরগুলো নাকি অন্যান্য এআই চ্যাটবট, যেমন ধরুন চ্যাটজিপিটির তুলনায় অনেক বেশি আনফিল্টার্ড। আনফিল্টার্ড মানে বেপরোয়া? হ্যাঁ, বেপরোয়া বলা যেতে পারে। আনফিল্টার্ড বলতে ঠিক কি বোঝানো হচ্ছে? মানে এটা কি আরও বেশি সৎ উত্তর দেয়, নাকি আপত্তিকর কথা বলে? দুটোই হতে পারে। মাস্কের লক্ষ্য হলো এমন একটা এআই তৈরি করা যা কোনো রাজনৈতিক বা সামাজিক চাপে সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করবে না, বরং ডেটার উপর ভিত্তি করে যা সত্যি মনে করবে তাই বলবে। কাগজে কলমে শুনতে ভালো লাগলেও বাস্তবের ঝুঁকি অনেক। ভুল তথ্য ছড়ানোর ঝুঁকি। অবশ্যই, এটা খুব সহজেই ভুল তথ্য বা বিদ্বেষমূলক কথাবার্তা ছড়িয়ে দিতে পারে। এই বিতর্কটাই XAI এর জন্য একই সাথে শক্তি এবং দুর্বলতা। এর এজ বা ব্যতিক্রমী চরিত্রের জন্যই কিছু বিনিয়োগকারী আকর্ষিত হচ্ছে, আবার একই কারণে নিয়ন্ত্রক সংস্থা বা সাধারণ ব্যবহারিকরা উদ্বিগ্ন হচ্ছে। আমার তো মনে হয় $20 বিলিয়ন পাওয়ার পর এই উদ্বেগ আরও বাড়বে, কমবে না। বোঝা যাচ্ছে, মানে ক্ষমতা যত বাড়ছে দায়বদ্ধতার প্রশ্নটাও তত বড় হয়ে উঠছে। এই যে এআই নিয়ে এত ঝুঁকি আর বিতর্কের কথা হচ্ছে, এর থেকে অনেক বেশি সরাসরি একটা ঝুঁকি কিন্তু আমরা সবাই প্রতিদিন মোকাবেলা করি: অনলাইন স্ক্যাম বা প্রতারণা। আমার কাছে তো সেদিনও একটা মেসেজ এলো, আপনার পার্সেল ডেলিভারি আটকে আছে, এই লিঙ্কে ক্লিক করে আপডেট করুন।
দেখতে হুবহু আসল মেসেজের মতো। একটা মহামারী পর্যায়ে চলে গেছে। ফিশিং, স্মিশিং এই শব্দগুলো এখন আর শুধু টেক এক্সপার্টদের মধ্যে সীমাবদ্ধ নেই। প্রতারকরা এতটাই সফিস্টিকেটেড হয়ে গেছে যে তাদের পাঠানো মেসেজ বা ইমেল আর আসলটার মধ্যে তফাৎ করা খুব কঠিন। তারা মানুষের ভয়, লোভ বা কৌতূহলের মতো সাধারণ অনুভূতিগুলোকে কাজে লাগায়। একদম। আর এই সমস্যার সমাধান নিয়েই আমাদের হাতে থাকা আরেকটি প্রতিবেদনে কথা বলা হয়েছে। গুগল নাকি একটা নতুন ফিচার নিয়ে আসছে যা সরাসরি আমাদের ফোনেই এই ধরনের প্রতারণা শনাক্ত করতে পারবে। মানে কোনো ক্ষতিকর লিঙ্কে ক্লিক করার আগেই হয়তো ফোন আমাদের সতর্ক করে দেবে। এটা একটা দারুণ উদ্যোগ এবং খুবই প্রয়োজনীয়। এটাকে বলা যেতে পারে প্রযুক্তি কোম্পানি আর সাইবার অপরাধীদের মধ্যে একটা নীরব যুদ্ধ বা আর্মস রেস। প্রতারকরা নতুন কৌশল বের করে, আর গুগল বা অ্যাপলের মতো কোম্পানিগুলোকে তার বিরুদ্ধে আরও স্মার্ট ডিফেন্স বানাতে হয়। এই নতুন ফিচারটা গুরুত্বপূর্ণ কারণ এটা সরাসরি অপারেটিং সিস্টেমের ভেতরেই, মানে বিল্ট ইন থাকবে। তার মানে সুরক্ষার একটা বাড়তি স্তর যোগ হচ্ছে যা কোনো নির্দিষ্ট অ্যাপের উপর নির্ভরশীল নয়। কিন্তু এখানে আমার একটা প্রশ্ন আছে। এই ফিচারটা কাজ করার জন্য তো গুগলকে আমাদের সব মেসেজ স্ক্যান করতে হবে, তাই না? তাহলে কি আমাদের ব্যক্তিগত গোপনীয়তা বা প্রাইভেসি নষ্ট হচ্ছে না? সুরক্ষার নামে কি নজরদারি চলছে? চমৎকার প্রশ্ন, এবং এটাই আজকের প্রযুক্তি জগতের সবচেয়ে বড় দোটানা, সুবিধা বনাম প্রাইভেসি। হ্যাঁ, এই ফিচার কাজ করার জন্য ফোনের অ্যালগোরিদমকে মেসেজ বিশ্লেষণ করতে হবে। তবে গুগল বা অ্যাপলের মতো কোম্পানিগুলো সাধারণত দাবি করে যে এই বিশ্লেষণ প্রক্রিয়াটি ডিভাইসের মধ্যেই ঘটে, মানে অন ডিভাইস প্রসেসিং। কোনো ব্যক্তিগত ডেটা তাদের সার্ভারে যায় না, পুরোটাই নাকি অটোমেটেড, কোনো মানুষ এগুলো পড়ে না। কিন্তু দিন শেষে তো আমাদের তাদের এই কথাটার উপর বিশ্বাস রাখতে হচ্ছে। ঠিক, ব্যবহারকারী হিসেবে আমাদের সিদ্ধান্ত নিতে হবে স্ক্যাম থেকে বাঁচার জন্য এইটুকু বিশ্বাস আমরা তাদের ওপর করতে রাজি আছি কি না। বাহ, বিষয়টা তাহলে এতটা সোজাসাপটা নয়। যাই হোক, এইসব ফিচার তো আসছেই আমাদের ফোনেই, আর ফোনের কথা আসলেই একটা নাম অনেকের মনে নস্টালজিয়া এনে দেয়। যদিও এখন হয়তো তাদের দাপট আর আগের মতো নেই, নকিয়া। নকিয়া নামটা শুনলেই কানে যেন সেই ক্লাসিক রিংটোনটা বেজে ওঠে। একটা সময় ছিল যখন মোবাইল ফোন মানেই ছিল নকিয়া, মজবুত, নির্ভরযোগ্য আর সহজ ব্যবহার। ঠিক তাই। আর আমাদের সূত্র বলছে সেই নোকিয়া নাকি বাজারে জোরালোভাবে ফিরে আসার ইঙ্গিত দিচ্ছে। তারা প্রতিযোগিতার জন্য প্রস্তুত। খবরটা শুনে আমার যতটা ভালো লাগছে, সত্যি বলতে ততটাই সন্দেহ হচ্ছে। এখনকার এই স্যামসাং, শাওমি, আইফোনের ভিড়ে তারা কি আসলেই পাত্তা পাবে? এটা কি একটা মরিয়া চেষ্টা নয়? আপনার সন্দেহটা অমূলক নয়। দেখুন, প্রত্যাবর্তন শব্দটা শুনতে খুব রোম্যান্টিক লাগলেও প্রযুক্তি খাতে এটা সবচেয়ে কঠিন কাজগুলোর একটা। কারণ প্রযুক্তি ভোক্তার স্মৃতি খুব স্বল্পস্থায়ী হয়। নস্টালজিয়া দিয়ে হয়তো প্রথম কিছু ফোন বিক্রি করা সম্ভব, কিন্তু লম্বা দৌড়ে টিকে থাকতে হলে উদ্ভাবন ছাড়া কোনো উপায় নেই। তাহলে তাদের ঠিক কি করতে হবে? শুধু পুরনো মডেল নতুন করে বাজারে আনলে তো হবে না। একদমই না। আমার মতে নোকিয়ার আসল চ্যালেঞ্জ কিন্তু নতুন ক্যামেরা বা দ্রুত প্রসেসর আনা নয়, ওগুলো সবাই করছে। তাদের ব্র্যান্ডের মূল শক্তি ছিল নির্ভরযোগ্যতা আর দীর্ঘস্থায়িত্ব। একবার কিনলে 5 বছর নিশ্চিন্ত। এখন প্রশ্ন হলো, আজকার এই ইউজ অ্যান্ড থ্রো কালচারে, যেখানে তরুণ প্রজন্ম প্রতি 1-2 বছরে ফোন বদলায়, সেখানে কি টেকসই বা ডিউরেবল ফোনের জন্য কেউ বাড়তি দাম দেবে, নাকি তাদের সম্পূর্ণ নতুন কোনো পরিচয় তৈরি করতে হবে? এটাই তাদের জন্য $1 মিলিয়ন প্রশ্ন। তাদের প্রমাণ করতে হবে তারা শুধু অতীতের স্মৃতি নয়, ভবিষ্যতের জন্য প্রাসঙ্গিক। ঠিক। নোকিয়া কি করবে সেটা তো সময়ই বলবে। কিন্তু এখনকার ব্র্যান্ডসগুলো, বিশেষ করে বাংলাদেশের বাজারে, তরুণদের ধরতে একদম কোমর বেঁধে নেমেছে। আমাদের হাতে থাকা আরেকটি প্রতিবেদন বলছে, নতুন বছরের শুরুতে যখন ছাত্রছাত্রীরা ক্যাম্পাসে ফিরছে বা তরুণ পেশাজীবীরা কাজে যোগ দিচ্ছে, তখন ব্র্যান্ডগুলো বিশেষভাবে তাদের টার্গেট করছে। এটা খুবই স্বাভাবিক, কারণ তরুণরাই এখন বাজারের সবচেয়ে প্রভাবশালী ভোক্তা। তারা শুধু নিজেরা কেনে না, তাদের মতামত পরিবারের অন্যদের কেনাকাটাকেও প্রভাবিত করে। তাই সব ব্র্যান্ডই চায় তাদের মন জয় করতে। প্রতিবেদনটিতে কিছু নির্দিষ্ট ব্যবহারের কথাও বলা হয়েছে, যেমন দীর্ঘ সময় ধরে অনলাইন ক্লাস করা, কাজের ফাঁকে বা যাতায়াতের সময় বিনোদন, আর বন্ধুদের সাথে সারাক্ষণ যোগাযোগ রাখা। এর জন্য নাকি শক্তিশালী ব্যাটারি, ভালো ক্যামেরা আর ফাস্ট প্রসেসরকে গুরুত্ব দেওয়া হচ্ছে। হ্যাঁ,
তবে বিষয়টা এখন আর শুধু হার্ডওয়্যারের স্পেসিফিকেশনে আটকে নেই। এর পেছনে একটা মনস্তাত্ত্বিক দিকও আছে। তরুণরা এখন ফোনকে শুধু একটা যোগাযোগের যন্ত্র হিসাবে দেখে না, এটা তাদের পরিচয়ের অংশ, তাদের সামাজিক জীবনের কেন্দ্রবিন্দু। তাদের পুরো জগৎটাই ওই স্ক্রিনের মধ্যে। তাই ব্র্যান্ডগুলো এখন আর শুধু ফোনের ফিচার বিক্রি করছে না, তারা একটা লাইফস্টাইল বা জীবনযাত্রার ধারণা বিক্রি করছে। তাদের মেসেজটা হলো, আমাদের ফোন ব্যবহার করলে তুমি সারাদিন কানেক্টেড থাকতে পারবে, বন্ধুদের থেকে পিছিয়ে পড়বে না, তোমার সোশ্যাল মিডিয়া প্রোফাইল আরও আকর্ষণীয় হবে। তার মানে ফোনের ব্যাটারি কত মিলিঅ্যাম্পিয়ার তার চেয়েও বড় হয়ে উঠছে ফোনটা ব্যবহার করলে ব্যবহারকারীর স্ট্যাটাস কেমন হবে সেই ধারণাটা। বেশ গভীর একটা পরিবর্তন। একদম। প্রযুক্তি এখন আর শুধু টুলস বা যন্ত্র নয়, এটা আমাদের সংস্কৃতির অংশ। একদিকে আইসিটি বিভাগের শ্বেতপত্রের মাধ্যমে স্বচ্ছতার জবাবদিহিতার মতো সরকারি চেষ্টার কথা জানলাম। অন্যদিকে XAI-এর $20 বিলিয়ন তহবিলের মাধ্যমে দেখলাম কৃত্রিম বুদ্ধিমত্তার জগতে কেমন বিশাল ক্ষমতার খেলা চলছে, এবং তার সাথে আসছে নানা বিতর্ক আর ঝুঁকির প্রশ্ন। আবার গুগলের নতুন ফিচারের উদাহরণে দেখলাম কোম্পানিগুলো কিভাবে ব্যবহারকারীদের দৈনন্দিন জীবনের সুরক্ষা নিয়ে ভাবছে, যদিও সেখানে প্রাইভেসি নিয়ে একটা সূক্ষ্ম প্রশ্ন থেকেই যাচ্ছে। আর সবশেষে নোকিয়ার ফিরে আসার লড়াই এবং তরুণদের ঘিরে স্মার্টফোনের বাজার, এই দুটো খবরের মাধ্যমে আমরা দেখলাম ভোক্তা বাজারে টিকে থাকার জন্য ব্র্যান্ডগুলোকে কতটা উদ্ভাবনী আর সময় উপযোগী হতে হয়। স্থানীয় প্রশাসন থেকে আন্তর্জাতিক টেক জায়ান্ট এবং আমাদের মতো সাধারণ ব্যবহারকারী সবাই এই বিশাল ইকোসিস্টেমের অংশ। ঠিক, সব মিলে একটা দারুণ চিত্র উঠে এলো। এই সব আলোচনার শেষে শ্রোতাদের জন্য একটা প্রশ্ন রেখে যেতে চাই। আজকের আলোচনা থেকে একটা বিষয় পরিষ্কার, প্রযুক্তি একদিকে যেমন আমাদের হাতে অংশম ক্ষমতা তুলে দিচ্ছে, তেমনি তৈরি করছে নতুন নতুন জটিলতা। আমার প্রশ্নটি হলো, আজকের এই যুগে কোনটি বেশি জরুরি? যুগান্তকারী উদ্ভাবন, নাকি সেই উদ্ভাবনকে দায়িত্বের সাথে পরিচালনা করার জ্ঞান এবং কাঠামো? ইলন মাস্কের লাগাম ছাড়া AI হোক, সরকারের ডিজিটাল উদ্যোগ হোক, বা আমাদের হাতে থাকা স্মার্টফোন, এই প্রশ্নটি আজকের আলোচিত প্রতিটি বিষয়কে এক সুতোয় গেঁথে দেয়। এই ভাবনাটা নিয়েই আজকের মতো শেষ করা যাক।